দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার ইসলাম যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানটি সাজাতে। দর্শক, আমাদের মাঝে আজকে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার পলাশ কুমার বোস। তিনি বর্তমানে ক্রিকেটের পাশাপাশি কর্মরত রয়েছেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে। পলাশ ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনারা ভালো আছেন? জি পলাশ ভাই, আমরা ভালো আছি। পলাশ ভাই, আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনার সঙ্গে আড্ডা দিব, তবে তার আগে দর্শক চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। আইসিসির দেয়া ৮ বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও কোচ হিথ স্ট্রিক। উত্তর বারিধারাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু করল বসুন্ধরা কিংস। করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহের জন্য ১ কোটি রুপি দিয়ে সহায়তা করলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে রমেশ ম্যান্ডিসের উইকেট পতনের পর 7 উইকেটে দলীয় 493 রানে প্রথম ইনিংস ঘোষণা করল স্বাগতিক শ্রীলঙ্কা। ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ার পরও ক্যারিয়ারের সেরা সর্বোচ্চ 4 উইকেট নিয়ে বিধ্বংসী তাসকিন আহমেদ ছিলেন টাইগারদের সফলতম বোলার। ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের টানায় চতুর্থবারের মতো ঝড়ো হাফ সেঞ্চুরির উপর ভর করে 4 উইকেট হারিয়ে 214 রান সংগ্রহ করে টিম টাইগার। শ্রীলঙ্কা বাংলাদেশের শেষ টেস্টের তৃতীয় দিনের আপডেট জানাচ্ছেন আমিলা ফেরদৌস। বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের পূর্ণাঙ্গ খেলা না হয় দিন শেষে 6 উইকেটে 469 রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 22 রান নিয়ে রমেশ মেন্ডিস এবং 64 রান নিয়ে অপরাজিত ছিলেন ডিকওয়েলা। দ্বিতীয় দিনের শুরুতে বোলাররা ভালো করলেও পুরো দিন জুড়েই ছিল টাইগারদের ক্যাচ মিসের মহড়া। তবে সফরকারীদের পক্ষে বিধ্বংসী রূপে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তৃতীয় দিনের শুরুতে রমেশ মেন্ডিসকে আউট করে ক্যারিয়ারের সেরা সর্বোচ্চ 4 উইকেট নিয়ে সফলতম বোলার ছিলেন তিনি। থিরিমান্নে সর্বোচ্চ 140 এবং করুণারত্নে 118 রানের উপর ভর করে 7 উইকেটে স্কোরবোর্ডে 493 রানে সংগ্রহ করে সকালেই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে আগের 3 ইনিংসের মতোই তামিম ইকবালের করা 92 রানের উপর ভর করে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 161 রান সংগ্রহ করেছে সফরকারীরা। আমিলা ফেরদৌস, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে। পলাশ ভাই, প্রথমেই যেহেতু বাংলাদেশের খেলা চলতেছে টেস্ট এবং আজকে হচ্ছে তৃতীয় দিন শ্রীলঙ্কার সঙ্গে 2টা টেস্টের সিরিজে, আজকে লাস্ট টেস্টের 3rd দিন। আপনার কাছে আসলে আপনি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন এবং এখন আপনি জড়িত আছেন। আপনাদের একটা বেসিক প্রশ্ন যে আমাদের মাশরাফির নেতৃত্বাধীন সময় বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে আপনার ওয়ান ডেতে বেশ আগে গেছে, বাট টেস্টে মনে হচ্ছে যে আজকে গতকালকে আমি নাইমুর রহমান দুর্জয়ের ইন্টারভিউতে শুনতেছিলাম যে এখনো সেই আরো 10 বছর আগে বা 15 বছর আগে আমরা যেরকম খেলছি টেস্টের অবস্থাটা ঠিক এরকমই। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কি মনে হয় যে কেন আসলে এই ডেভেলপমেন্টে আমরা পিছিয়ে আছি? থ্যাংক ইউ। আসলে আমরা ক্রিকেট, আমাদের দেশে টি-20টা প্রচুর খেলা হয়। টি-20 আমাদের এত পরিমাণে খেলা হয় যে আমাদের মানসিকতা হয়ে গেছে, মেন্টালিটি হয়ে গেছে প্লেয়ারদের, আমরা টি-20 শর্টার ভার্সনের ক্রিকেটে এটা খেলি। বাংলাদেশে দেখেন 4 দিনের টুর্নামেন্ট বা 3 দিনের কোনো টুর্নামেন্ট বাংলাদেশে হয় না, জাতীয় লিগ যেগুলোর কথা বলছেন খুব কম হয়। এটা সারা বছর খেলতে হবে। এটা আমি মনে করি আমরা টেস্টে পিছিয়ে আছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের 3 দিনের বা 4 দিনের ম্যাচ খুব কম আয়োজন হয়। যদি 3 দিন বা 4 দিনের ম্যাচগুলো বেশি করে আয়োজন করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় টেস্টেও আমাদের ভালো করা সম্ভব। আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটা বিষয় দাঁড়াইছে যে পৃথিবীর সবগুলো বড় বড় দেশ লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত আমাদের দেশে আসার পরে হয়তো টেস্টে ভারতের সঙ্গে ফাইট দিতে পারি স্পিন পিচের কারণে। তো আলটিমেটলি লাস্ট যে সিরিজটা গেল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা 2-0 হারছি এবং একদম দুর্বল একটা দলের সঙ্গে। আসলে আমাদের অবকাঠামোগত জায়গা থেকে যদি আপনি একদম গোড়া জেলা পর্যায়ে খেলাধুলা করছেন,
আপনার কাছে মানে কোন জায়গা থেকে এই ডেভেলপমেন্টটা করলে মনে হয় যে আলটিমেটলি এটা ভালো হবে? অনেক আগে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন আসলে গ্রামীণ ফোন পেসার হান্ট বলে একটা জিনিস চালু হয়েছিল, আপনারা মনে হয় হ্যাঁ। জানেন। বাংলাদেশের অনেক ভালো ভালো ক্রিকেটার, অনেক ভালো ভালো পেসাররা কিন্তু ওইখান থেকে উঠে আসে। দেখেন তারা কিন্তু আজকে মাশরাফি ভালো করছে সেই গ্রামীণ ফোন পেসার হান্ট। তো আমার মনে হয় কি যে অবকাঠামো ঠিক আছে, কিন্তু গ্রাম পর্যায়ে লোকালি একেবারে শহর পর্যায়ে মানে মফস্বল শহর পর্যায়ে কিছু কিছু প্লেয়ার যদি আমাদের আনা হয় ওইভাবে কোনো একটা টুর্নামেন্ট করে বা গভর্নমেন্টের নজরদারির কি অভাব আদৌ আপনার কাছে মনে হয়? লাইক অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে কিন্তু ব্যাপক ফ্যাসিলিটিস ক্রিকেটারদের জন্য আমরা গবেষণা করে দেখছি যে বাইরের দেশগুলোতে হচ্ছে আপনার ফ্রি করে দেওয়া হয়েছে, মানে কেউ ক্রিকেট খেলতে আগ্রহী তার যাবতীয় সমস্ত খরচ বিয়ার করবে হচ্ছে ওই রাষ্ট্র অথবা ওই আপনার রাজ্য সরকার। আমাদের দেশে কি আসলে এইরকম ফ্যাসিলিটিস আপনারা মানে জেলা পর্যায়ে পাইছেন? না না, একেবারেই পাই না, বা এখনো আমার মনে হয় না অতটা ফ্যাসিলিটিস আছে। এটা গভর্নমেন্ট যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকে আমার মনে হয় সেটা করলে আরো ভালো হবে, ক্রিকেটের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, সারা ওয়ার্ল্ডের জন্য ভালো হবে। তাহলে আপনার সঙ্গে আমরা আবার ফিরে আসবো, তার আগে আমরা পরবর্তী নিউজটাকে নিয়ে আসি। আইসিসির দেওয়া 8 বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও কোচ হিথ স্ট্রিক। সেই সাথে নিজের কৃতকর্মের সম্পূর্ণ দায়ভার নিয়ে ক্ষমা চাইলেন এই কোচ। তবে কোনো ম্যাচ ফিক্সিং এর সঙ্গে তিনি জড়িত ছিলেন না বলেও জানান তিনি। দুর্নীতি বিরোধী বিধিভঙ্গের কারণে কয়েকদিন আগে আইসিসি হিথ স্ট্রিককে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করে। হিথ স্ট্রিক নিজ অপরাধের কথা স্বীকার করে বলেন তিনি দুটি আন্তর্জাতিক সিরিজ, দুটি ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোর ভেতরকার খবর পাচার করেছেন, তবে কোনো ম্যাচে সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করেননি বলে দাবি করেন তিনি। স্ট্রিক তার দেয়া এক বিবৃতিতে জানান, আফ্রিকার ক্রিকেট উন্নয়নে বিনিয়োগে আগ্রহী এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ায় এই কাণ্ড ঘটেছে, তবে তার আরো সতর্ক থাকা উচিত ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের 6 ম্যাচে 5টি জয়লাভ করে রীতিমতো টুর্নামেন্টে উঠছিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেলে টেবিলের শীর্ষে উঠে যেত বিরাট কোহলির দল, কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ করতে দেয়নি পাঞ্জাব। উড়ন্ত বেঙ্গালুরুকে রীতিমতো বিধ্বস্ত করে আসলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে 91 রানে অপরাজিত ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রাহুল। পাঞ্জাবের জয়ের গল্প জানাচ্ছেন লাবণ্য রহমান। শুক্রবার আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকে ঝড় ব্যাটিং করেন ওপেনার রাহুল। 57 বলে 7-4 আর ছক্কায় 91 রানে অপরাজিত থাকেন তিনি। আর 24 বলে 6টি 4 ও 2টি ছক্কায় ক্রিস গেল করেন 46 রান। শেষ দিকে হারপ্রীতের করা 17 বলে 25 রানের ওপর ভর করে 179 রানের সংগ্রহ দাঁড় করায় কিংসরা। 180 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব বোলারদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেঙ্গালুরু। বিশেষ করে স্পিনারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েন কোহলি ডিভিলিয়ার্সরা। অধিনায়ক কোহলি দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 35 রান করেন। প্রতিদর আর প্যাটেলের করা সমান 31 রানে 8 উইকেট হারিয়ে 145 রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস। পাঞ্জাবের হয়ে স্পিনার হারপ্রীত 3টি আর রবি 2 উইকেট লাভ করেন। এই জয়ের পয়েন্ট টেবিলের 5-এ উঠে এলো পাঞ্জাব। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। দর্শক, আমরা কথা বলবো আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে। পলাশ ভাই, এবার আপনার গল্প আমরা জানতে চাই যে আপনি আসলে ধরেন, আমি যতটুকু জানি যে ক্রিকেট এমনি ব্যয়বহুল খেলা, তো মফস্বল থেকে আসলে আপনি কিভাবে এই স্বপ্ন দেখলেন বা আসলে কিভাবে ক্রিকেটের সঙ্গে আপনি জড়ালেন? অন্য কোনো খেলা যেতে পারতেন, ফুটবলে যেতে পারতেন, কেন আসলে ক্রিকেটে যাওয়া কেন? বা আসলে এই পিছনের গল্পটা যদি আমাদেরকে বলেন, ছোট থেকে ক্রিকেট খেলার বিষয়টা। আসলে ছোট থেকে যখন ক্রিকেট খেলেছি, শুধু ক্রিকেট খেলছি সেটা না, সব থেকে শুরু করেছেন গোড়া থেকে যদি আসে। হ্যাঁ, আমি ফুটবলও খেলেছি, জাস্ট গ্রাম পর্যায়ে আর কি। আর ক্রিকেটটা আসলে ভালো লাগতো কি জন্য, যে কেন মনে থেকে একটা ভালো লাগা জন্মে গেছিল আর কি। ফুটবল তো আসলে আমি আরও ছিপছিপা ছিলাম আসলে। ফুটবল ওই সময় খেলার জন্য যে দমটা, সেই দমটা হয়তো ছিল না, এই কারণে ফুটবলের প্রতি ভালোবাসাটা অতটা আসে নাই। বাট ফুটবল দেখতে ভালোবাসি। আর ক্রিকেটটা আসলে আমি মনে থেকে ভালোবেসে নিয়েছিলাম। আসলে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসতাম, খেলতাম। আর যদি একটু খেলা দেখতাম, আপনার প্রথম ক্রিকেটের সঙ্গে বা যেটাকে বলা হচ্ছে জেলা পর্যায়ে খেলার এই যে আমাদের গল্প শুরুর আগে বলছিলেন আপনি জেলা পর্যায়ে খেলেছিলেন, প্লাস হচ্ছে আপনি স্কুল ক্রিকেট খেলেছেন, তো এই শুরুটা কার হাত দিয়ে কিভাবে শুরু?
এবং আসলে- আমরা এটাও জানি যে আপনি মাশরাফির একদম মানে পাশের বাসার মানুষ বা প্রতিবেশী বলা যায় বা বড় ভাই হিসেবে এলাকার, বা আপনার একসময় খেলেছেন কিনা, মানে আপনার পুরো গল্পটা যদি আমাকে একটু শেয়ার করেন। মাশরাফিকে নিয়ে আসলে আমার অনেক স্মৃতি আছে। সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলি, মাশরাফি আমার থেকে অনেক ছোট, 2-3 বছরের ছোট হবে। তো ছোটবেলায় নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট তখন হতো, যুব ক্রিকেট টুর্নামেন্ট হতো, এইগুলো সব খেলতাম। মাশরাফি অ্যাজ এ জুনিয়র হিসেবে আমাদের সঙ্গে যেত, এবং আমরা যখন খেলছি এমনও হয়েছে যে সে বল বয় হিসেবে আমাদের টিমে ছিল। আমরা খেলতাম, সে বলগুলো করাইতো মাঠের পাশে থেকে ছোট ভাই হিসেবে। ছোট ভাই হিসাবে। আমার একটা স্মৃতি মাশরাফিকে নিয়ে খুব মনে পড়ে। আমার গ্রামের মাঠে খেলা হচ্ছে, তো আমার এক বড় ভাই, ওনার নাম সঞ্জয় সাহা, উনি মাশরাফিকে বললো এবং আমি বললাম যে মাশরাফি, ওর আসলে ডাক নাম কৌশিক, আমরা কৌশিক বলে চিনি, আমরা জানি কৌশিক, যেটা নড়াইলে কৌশিক, হ্যাঁ, আর লোকালি কৌশিক নামে লোকালি পরিচিত। কৌশিক সারা ওয়ার্ল্ড এবং সারা বাংলাদেশে মাশরাফি। তাই আমি বললাম, এবং ওই বড় ভাই বললো যে মাশরাফি, তুই ছোট মানুষ, তুই খেলতে পারবি না, তুই আজকে সাইড লাইনে থাক, কালকে বা পরের ম্যাচ দেখবো। সে আমার ওই মাঠ থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়িতে। আজকে মাশরাফি বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের লেজেন্ড অধিনায়ক বলা উচিত। রাইট, বাংলাদেশের লেজেন্ড অধিনায়ক তো বটে, এবং বাংলাদেশের আইডল, ক্রিকেটের আইডল, আইকন আমি বলতে পারি। তো এই তো মাশরাফিকে নিয়ে এই অনেক স্মৃতি, অনেক মাঠ খেলছি একসাথে, অনেক ছোটবেলা থেকেই খেলছি, ইভেন সে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পরেও একসাথে অনেক ক্রিকেট খেলছি আমরা। তো অনেক কথা হয়, আর সবচেয়ে বড় ব্যাপার, সে যতটা ভালো ক্রিকেটার তার থেকেও বেশি ভালো মানসিকতার মানুষ। আর ক্রিকেটটা আমি আসলে প্রচুর ক্রিকেট খেলা দেখি, এখনো দেখি। স্টেপ বাই স্টেপ যদি শুনি আপনার কাছ থেকে, যে আপনি আসলে প্রথম কত সালে ক্রিকেট খেলা শুরু করলেন, তারপর কোচিংটা কার কাছে করলেন, আপনি বোলিংয়ে ছিলেন না ব্যাটিংয়ে ছিলেন, মানে কোন ডিপার্টমেন্টে ভালো করতেন, সব মিলাই যদি একটু কতগুলো পুরস্কার পেয়েছেন, আমরা আস্তে আস্তে শুনবো, বাট এই প্রথমটা শুনি, অ্যাটলিস্ট শুরুর গল্পটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি 93-94 সাল থেকে আসলে যখন স্কুলে খেলতাম, তখন থেকেই মোটামুটি জেলা পর্যায়ে খেলা শুরু করলাম। কি হিসাবে, মানে আপনি দলে কি হিসাবে? দলে আমি মূলত হচ্ছে যে ফাস্ট বোলার হিসেবে খেলতাম। আচ্ছা আচ্ছা। শেষ করেছি যখন, তখনও ফাস্ট বোলার হিসেবেই খেলেছি। আসলে ব্যাটটা আমি এত ভালো পারতাম না, সবসময়ের জন্যই ফাস্ট বোলার হিসেবে খেলতাম, মিডিয়াম পেসার যেটা। আর হচ্ছে যে ওই 94-95 সাল থেকে ক্রিকেট খেলা শুরু করলাম। তারপরে জেলা পর্যায়ে মনে করেন 96 শেষের দিকে আমি জেলা টিমে চান্স পাইলাম। আচ্ছা, ওই জেলা টিম পর্যন্তই শেষ, তারপরে স্বপ্ন তো অনেক ছিল, তো আসলে বিভিন্ন কারণে, পারিবারিক কারণ, নিজের কিছু কারণে আসলে হয়নি খেলা। আচ্ছা, স্বপ্নগুলোর কথা পরবর্তীতে আমরা আবার শুনবো, তার আগে আমরা আপডেট নিউজগুলো নিয়ে আসি। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার লিটল মাস্টার খ্যাত সচিন টেন্ডুলকার। করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে মিশন অক্সিজেন তহবিলে 1 কোটি রুপি সহায়তা দিয়ে সাহায্য করলেন সচিন। এ বিষয়ে টুইটারে সচিন জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ার উপক্রম। এ সময় প্রচুর অক্সিজেন দরকার, এমন দুর্দিনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মিশন অক্সিজেন নামে সংস্থায় 250 জনের বেশি যুবক যুবতী যোগ দিয়ে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতে অর্থ সংগ্রহ করছেন, আর তাই এই সংগঠনটিকে 1 কোটি রুপি দিয়ে সাহায্য করেছেন বলে জানান ক্রিকেটের এই মহাতারকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স ছেড়ে দিলেন টি-20 ক্রিকেটের সুপারস্টার অলরাউন্ডার খ্যাত ডোয়াইন ব্রেভো। ইতিমধ্যেই টুর্নামেন্টের আরেক দল সেন্ট কিটসে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ত্রিনিদাদের এ দলের হয়ে সিপিএল এ খেলছিলেন ব্রাভো। নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে 37 বছর বয়সী এ তারকা অলরাউন্ডার জানান, ক্যারিয়ারের এ পর্যায়ে এসে একটি নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল, আর তাই তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অবদান রাখার জন্য এই চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করেছেন। এই দল বদলের অংশ হিসেবে সেন্ট কিটস থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ সামদিন। দর্শক, আমরা কথা বলবো আমাদের গেস্টের সঙ্গে। পলাশ ভাই, আপনার ক্রিকেট যখন শুরু করেন, আপনি বেসিক্যালি কি প্ল্যান নিয়ে শুরু করেছিলেন? যাতে তারা খেলা পাকার কেমন স্বপ্ন দেখতেন, জানতে চাই আপনার ক্রিকেট নিয়ে স্বপ্নটা। আসলে ছোটবেলায় যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন তো প্ল্যানটা ওইভাবে আসলে আমরা তখন করতে পারি না। তখন সেই সময় 95-94 সালের সেই সময়ের ক্রিকেট যদি আমি চিন্তা করি যে আমি ন্যাশনাল টিমে খেলবো, সেই চিন্তাভাবনা আসলে আমাদের কখনোই থাকতো না। তখন বাংলাদেশের ক্রিকেটটা এত ডেভেলপও হয় না।
এত জনপ্রিয় ছিল না ওই এত সময়টাতে, জনপ্রিয় হ্যাঁ। ছিল না। আজকে বাংলাদেশের ক্রিকেট আর সেই সময় ক্রিকেটের ভিতরে ফার ডিফারেন্স ছিল। তো তারপরে কোথাও একটা আশা ছিল যে না, আমি তখন আসলে বড় বড় ক্রিকেটারের নাম দেখতাম, ওয়াসিম আকরাম, ইমরান খানের শেষের দিকে আমরা ক্রিকেট খেলা দেখছি। কপিল দেব ভারতের, আমরা খুব মানে আপনি নিজে ফাস্ট বোলার, তাই ফাস্ট বোলারদেরকে নিয়ে অনেক অনেকটা চলে আসে ওরকমই। তো এই ধরনের ক্রিকেটারদের খেলা দেখতাম আর মনের ভিতরে আসলে আশা জাগতো যে না, আমরা একটা সময় আমরাও তো এরকম হতে পারি। তখন ন্যাশনাল টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের ন্যাশনাল টিমের আসলে ওইভাবে তখন নামও ভালো করে জানতাম না। এর কিছুদিন পরে যখন আইসিসি যেটা জিতলো, তখন থেকে না আমরা বাংলাদেশি ক্রিকেট সম্পর্কে অনেক বেশি জানা শুরু করলাম। তখন একটা ধারণা হলো, মানে একটা আশা জাগলো যে না, যদি মোটামুটি অর্ধাবসায় থাকে হয়তো একটা জায়গায় পৌঁছানো যাবে। আপনি নিজে ফাস্ট বোলার, তাহলে ফাস্ট বোলার নিয়ে একটা প্রশ্ন করি ভাই আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দীর্ঘদিন স্পিন নির্ভর একটা দল ছিল, বাট আমরা এই গত লাস্ট সেশনে দেখলাম যে বেশ কিছু ইয়াংস্টার লাইক শরীফুল, ইবাদত, তারপরে হচ্ছে তাসকিন আবার নতুন করে ব্যাক করলো এই টেস্টে, সে সর্বোচ্চ 4 উইকেট নিল এবং প্রচুর ক্যাচ মিস করার পরেও কিন্তু তাসকিন মানে ব্যাপক ভালো বোলিং করছে। তো এই সময়ের পেসারদেরকে নিয়ে আসলে আপনার, আমাদের আসলে বর্তমান পেসারগুলো ভালো, বিশেষ করে তাসকিনের কথা বলবো, আসলে ভালো। বা আমাদের সঙ্গে রুবেল আছেন, তাসকিনের সাথে রুবেল আছেন, নতুন বলার আসছে ইবাদত, তারা লাস্ট সিরিজে ভালো করছে এবং এই হিসাবে ইয়াংস্টার হিসেবে চান্স পেয়েছে। 19 বিশ্বকাপ জয়ী দলের ছিল ওরা সবাই। এটা আসলে আমাদের বর্তমান যে ফাস্ট বোলারগুলো ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু এদের কোচিংটাই আমি মনে করি একটু আরো ব্যাপক, এদের কোচিংটা দরকার। বিশেষ করে ডেনিস লিলির যে ক্যাম্পগুলো আছে ইন্ডিয়াতে, সারা ওয়ার্ল্ডে আছে, ইন্ডিয়াতে বেশি আছে। আমি মনে করি আজকে ওয়ার্ল্ডে যত বড় বড় ক্রিকেটার, ফাস্ট বোলার বিশেষ করে যত পেসার, এই পেসারগুলো দেখবেন 90% আসে ডেনিস লিলির ক্যাম্প থেকে। তো আমি মনে করি বোর্ডের উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির উচিত, যদি এরকম কোনো কিছু। আমাদের কিন্তু লাস্ট যেই বোলিং কোচ ছিলেন আপনার ওয়েস্ট ইন্ডিজের, হ্যাঁ আপনার ওয়ালস এবং মাশরাফির, মানে উনি গুরু বা লেজেন্ড মানেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে অনেকেই বলতেছে যে ওয়ালসের এই নিয়োগটার কারণে আমাদের মানে বোলিং মানে পেস বলারদের নাকি ব্যাপক ক্ষতি হয়েছে পরবর্তী কোচের আসার পরে, বা ওদের মানে যারা বলাররা ছিল তাদের ইয়েতে নাকি তারা খুব বেশি উপকৃত হয়নি আসলে, কারণ ওয়ালসটা অনেক হাই প্রোফাইল কোচ। আলটিমেটলি ওয়ালস থাকার পর যতটুকু ইমপ্রুভ হওয়ার কথা, কার্যত কিন্তু আসলে আমরা ওইভাবে ফাস্ট বলারদের, আপনি দেখেন যে ভারত কিন্তু একসময় স্পিন নির্ভর দল ছিল, আজকে থেকে 5 বছর আগের ভারত, এখনকার ভারতকে দেখেন, ওরা ইন্টারন্যাশনালি যখন অস্ট্রেলিয়া গেল সিরিজ জিতে আসলো, ভারতে সব ফাস্ট বলাররা জিতাচ্ছে। বাট এই চেঞ্জটা আমরা একই রকম দেশ, একই রকম ফ্যাসিলিটিস, একই রকম মাটি, ওয়েদার সব হওয়ার পরে আসলে কোন জায়গা থেকে আমরা আসলে আটকে আছি ফাস্ট বোলারদেরকে নিয়ে? এই স্পিন নির্ভর দল, সেই আপনার ধরেন সাকিব জিতাবে, নাইলে হচ্ছে মেরাজ জিতাবে, না এই সেই ঘুরে ফিরে স্পিন, মানে এটা থেকে বের হওয়ার আসলে কি ধরনের, মানে আপনার অপিনিয়ন থেকে কি মনে হয় কিভাবে সম্ভব আসলে? ভারত যদি পারে আমরা কেন পারবো না? ওয়াই নট? বা পাকিস্তান আপনি বলেন, ওয়ার্ল্ডের বলা যেটা বেস্ট ফাস্ট বোলার হচ্ছে পাকিস্তান সাপ্লাই করে, সামাও তারা পারে, যেখানে তারা নিজের দেশে খেলতেই পারে না। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে প্লিজ, ভালো স্টুডেন্ট হলে ভালো টিচার হওয়া যায়, এটা কিন্তু ঠিক না। ওয়ার্ল্ডস খুব হাই প্রোফাইলের একজন কোচ, ভালো, আমার দেখা আমি দেখছি অনেক ফাস্ট বোলারকে, আমার দেখা সেরা ফাস্ট বোলার ছিল আমার জীবনে, আমার এইটুক লাইফে আমি ওয়ার্ল্ডসকেই আমি মনে করি সেরা। অনেক ছিল, ওয়াসিম আকরাম ডেফিনেটলি ওয়ার্ল্ডসের থেকে কোনো অংশে কম না। ওই যে বললাম, ভালো টিচার ভালো স্টুডেন্ট এক জিনিস না। আর একজন টিচার একটা স্টুডেন্টকে শিখাই দিতে পারে, বাট স্টুডেন্ট কি নিল তার কাছ থেকে সেটা হচ্ছে ব্যাপার। আমি কি নিলাম, আমাকে শিখাই দিচ্ছে, বাট আমি সেটা নিতে পারছি না, সেটা হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড আর একটা কথা, সেটা হচ্ছে যে দেখেন, আমি এটা খুব বিশ্বাস করি, ভারতে সারা জীবন ভালো ভালো ব্যাটসম্যান জন্ম হয়েছে, ভালো ভালো ব্যাটসম্যানের জন্ম হয়েছে। আমরা এক সময় জানতাম যে মানে স্টার ব্যাটসম্যান মানে ভারত, সব রান মানে আপনার যেখানে সৌরভ গাঙ্গুলি, তারপর হচ্ছে আপনার মহেন্দ্র সিং ধোনি, টেন্ডুলকার, তারপরে ভিভিএস লক্সম্যান, সব ব্যাটসম্যান, এবং আপনার উপরের দিকে ছিল শেহবাগ, মানে একটা বিরাট, হ্যাঁ রাহুল দ্রাবিড়ের মতো দা ওয়াল। হ্যাঁ, কিন্তু এই জেনারেশন দেখেন ভারতে ব্যাটসম্যান তো আছেই, প্লাস এখন কিন্তু বোলারদের দিক থেকে ব্যাপক আগে গেছে ভারত। এটা কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক একটা দেশের ইয়াং জেনারেশন এরা চিন্তা করে যে আমি ওয়াসিম আকরাম, পাকিস্তানের যত ইয়াং ক্রিকেটার শোয়েব আখতার হবে, হ্যাঁ আমি ওয়াসিম আকরাম হবো, বা শোয়েব আখতার হবো, বা আমি ওয়াকার ইউনুস হবো, সাকলাইন মুস্তাক হবো, ওয়াকার ইউনুস হবো। এটা হচ্ছে তাদের, দেখেন তাদের দেশে যত ভালো বলার মানে ক্রিকেটার আসছে, বেশিরভাগই বলার আসছে। হ্যাঁ, বলিং এর দিক থেকে এবং ওই যে ছোটবেলা থেকেই একটা ইচ্ছা থাকে আমি ওয়াসিম আকরামের মতন হবো, ভারতে আমি গাভাস্কার বা টেন্ডুলকারের মতন হবো,
বা লক্ষ্মণ দ্রাবিড় গাঙ্গুলির মতন হবে। কিন্তু ভারত সামনে তাদের অবকাঠামোগত বোলিং এর ক্ষেত্রে তারা আসলে ওই যে- আমি চেঞ্জ করতে পারছে, যেটা আমরা আসলে পারতেছি না। সেইটা আমি একমাত্র অনেক হাই প্রোফাইল কোচ আমাদের আসতেছে, একমাত্র বা ভারত ভারত কোনো ঝামেলা নিশ্চয়ই আছে যে আমাদের চেঞ্জ করা সম্ভব হচ্ছে না আসলে। একমাত্র ভারতই আমি দেখলাম যে আসলে ব্যাপক চেঞ্জ করছে, মানে ব্যাটসম্যানদের দিক থেকে বোলারদের দিকে চলে আসছে ওরা অনেক। হ্যাঁ। একটাই কারণ 26-27টা প্রদেশ, স্পিন নির্ভর আর নাই। ডেনিশ লিলির অনেকগুলো ক্যাম্প, আর ভারতে মোটামুটি একেবারে খারাপ বলার ফাস্ট বলার জন্ম হয় নাই, মোটামুটি হয়েছে, সেই কারণে মোটামুটি ভাবে আসছে। আসলে তাদের বোর্ডের যদি সদিচ্ছা থাকে যে না আমার স্পিন তো অ্যাভেলেবেল আসে, ন্যাচারালি আসে ভারতে, আমি ফাস্ট বোলারদের তৈরি করি, দেখি চেষ্টা করি, ওইভাবে করে ফেলেছে। আর বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের আসলে বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, ফিটনেসের একটা ব্যাপার আছে। আমরা ফিজিক্যালি ভারত আমরা পাকিস্তানের কথা বাদ দেন, পাকিস্তান একটু আলাদা, ভারত আর আমরা প্রায় এক। যার জন্য আমাদের দেশে যে কেন হয় না আমি বুঝতে পারি না। আর তাদের দিক থেকে আমরা এটার কি কোনো কারণ হইতে পারে যে আলটিমেটলি ধরেন যে আমাদের মানে যেটাকে বলা হচ্ছে যে মানে একদম রুট লেভেল থেকে, যেটাকে বলে স্কুল লেভেল থেকে যে কোচিং করানো বা ধরেন পর্যাপ্ত কোচিং ব্যবস্থা করা, মাঠের ব্যবস্থা করে দেয়া, খেলার ইকুইপমেন্টস দেয়া, প্লাস হচ্ছে একদম স্পেশালাইজ কোচ মানে জেলাভিত্তিক কোচ দিয়ে বাচ্চাদেরকে তৈরি করে নেওয়া একটা ব্যাপার। মানে নর্মালি এই সুযোগ সুবিধাগুলো আমাদের আসলেই কম অন্য দেশগুলোর তুলনায়, মানে গ্রাউন্ড লেভেল থেকে তৈরি করে নিয়ে আসা বাচ্চাদেরকে। ভালো ক্রিকেটার Use তৈরি, facilities-টা কম নাকি? হ্যাঁ ভালো ক্রিকেটার তৈরি হচ্ছে না বাংলাদেশে, হচ্ছে না বললে একেবারে ভুল হবে, হচ্ছে কম হচ্ছে কম্পারেটিভলি। কেন কম হচ্ছে সেটা হচ্ছে একটাই কারণ যে আমাদের স্কুল লেভেলের ক্রিকেটটা এখনও আমরা ওইভাবে চালু করতে পারি নাই। অথচ দেখেন আজকে ভারত বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে তো সারা বছরই কাউন্টি খেলা হয়, তো ইন্ডিয়াতে রঞ্জি ট্রফি সারা বছরই রঞ্জি ট্রফি হয়। তো ভালো খেলোয়াড় তৈরি করতে গেলে, ভালো ক্রিকেটার তৈরি করতে গেলে আমি মনে করি স্কুল লেভেল থেকে, যেটা বললেন আপনি 7 থেকে 10 বছর বয়স ভিত্তিক যে ক্রিকেটগুলা সেইগুলো চালু করতে হবে এখনই, তাহলে এর ফলাফলটা আপনি পাবেন, ভালো ফল পাবেন 5 বছর বা 10 বছর পরে গিয়ে। ফিউচার জেনারেশন এটা আমাদের এখন থেকেই শুরু করা উচিত। তখন হচ্ছে আলটিমেটলি তাহলে মনে হয় যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে আরো বেশি নিজেদের, যেটা বলা যায় বাঘের থাবা বসানোর একটা ব্যাপার থাকে। অবশ্যই অলরেডি আমাদের বাংলাদেশকে ভয় পায় না ওয়ার্ল্ডের এমন কোনো দল মনে হয় আমাদের নাই, মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, ভারত বলেন, বাংলাদেশের কাছে হারে নাই এরকম টিম মনে হয় এখনো নাই। না না না, তো সবাই মোটামুটি বাংলাদেশে নিয়ে খেলা শুরু হওয়ার আগে একটা গেম প্ল্যান করে। আগে যেরকম আমি মাশরাফির কাছে শুনেছি, মাশরাফির প্রসঙ্গ আবার চলে আসে, যে বলো আমরা ইন্ডিয়ার সাথে খেলছি, সৌরভ গাঙ্গুলি সে বাঙালি, গুড, ভালো, আমাদের সাথে বাংলায় কথাবার্তা বলছে, বাট একটু তাচ্ছিল্যের দৃষ্টি আমাদের দিকে থাকতো। বাংলাদেশ ও গেম প্ল্যান করা লাগবে না, এমনি যেতে যাবে, অসুবিধা নেই। সেই জিনিসটা এখন কোনো দেশ করতে পারে না। বাংলাদেশের সাথে খেলার আগে তাদের একটা প্ল্যান করে নিতে হয়, বাধ্যতামূলক। বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি ভবিষ্যতে আরও ভালো হবে, একদিন এমন একদিন আসবে আমরা বিশ্বকাপ আনবো। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, পরবর্তী সংবাদগুলো একটু দেখে আসি আপডেট। করোনার ক্রমবর্ধমান বিস্তারের কারণে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপ। যদিও চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আদৌ ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা সে ব্যাপারে চিন্তিত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও চিন্তিত বিষয়টি নিয়ে। তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত ভেন্যুর রদবদল হতে পারে। ভেন্যু হিসেবে এগিয়ে আসতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা আবার চলে যাবো আমাদের গেস্টের কাছে। পলাশ ভাই, আপনি সংগঠক হিসেবে আসলে কোন লেভেলে কাজ করছে, যদি আমাদেরকে আপনার সাংগঠনিকভাবে জানানোর, যেহেতু খেলা আপনি আলটিমেটলি মানে ওই পারিবারিক, আপনি বলতে চাচ্ছিলেন যে পারিবারিক কারণে কিছু সমস্যাগত কারণে আরো উপরের লেভেলে খেলা মানে খেলতে পারেন না, খেলা ছেড়ে দিতে হয়েছে, পরবর্তীতে সংগঠক হিসেবে আসলে জানানোর পেছনে একটু অনেক কি কাজ করছেন যদি আমাদের? মূলত ক্রিকেট নেই, ওই ছোটদের স্কুল ভিত্তিক ক্রিকেট যারা খেলে একেবারে 6-7 থেকে শুরু করে গোড়া লেভেলটা, একেবারে গোড়া লেভেল, যেখান থেকে আসলে তৈরি হয় হ্যাঁ মানুষ, একটা ক্রিকেটার তৈরি হয়, ওই লেভেল থেকে আসলে আমি এলাকায় কিছু আছে, আমার অনেকগুলো ছেলেরা আছে, তাদের নিয়ে শুরু করছি, বা আমার আরও অনেকে আছে, আমার সিনিয়রেরা আছে, আমার সমবয়সীরা আছে, এরাও কাজ করে, আমিও সাথে করি। তাদেরকে একটু শেখানো বা তাদেরকে অ্যাডভাইস করা যে এটা করলে এটা হবে। আমরা তো আমাদের তো কোচিং করানোর একটা ব্যাপার ওইটাই প্রাথমিক পর্যায়ে করে দিই, তারপরে তাদেরকে বলি যে অন্তত আমাদের এখান থেকে গিয়ে খুলনায় ভালো অবকাঠামো আছে, সেখানে চেষ্টা করবো। আপনারা জানেন খুলনা জেলা থেকে অনেক
ক্রিকেটার আসছে, আপনার- বর্তমান জাতীয় হ্যাঁ, obviously। জাতীয় টিমে আছে। তবে আপনাদের নড়াইলে এই যে কিছুদিন আগে প্রথমবারের মতো টি-20 সিরিজ হয়ে গেল মাশরাফির মানে অর্গানাইজেশনের মাধ্যমে, এবং প্লাস হচ্ছে যে মাশরাফি এক্সপ্রেস ফাউন্ডেশন যেটাকে বলে আর কি, তো ওনারা কাজ করতেছে আসলে অন্যান্য খেলাগুলোও নিয়ে। আপনি আসলে সেই মানে ওই গ্রুপটার সাথে মানে কাজ করার সুযোগ হয়েছে কিনা আপনার? না, সেই গ্রুপের সাথে আসলে জড়িত আছি আমি। আচ্ছা। গ্রুপের সাথে মাশরাফি এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে আমি জড়িত, আমি একজন সদস্য। বাট যেহেতু ঢাকায় থাকি আমি, নড়াইলে যাওয়া হয় কম, যার জন্য ওইভাবে সব খেলা নিয়ে আসলে ইনভলভ হওয়া সম্ভব না। আলটিমেটলি টি-20 টুর্নামেন্টটা কেমন আপনাদের হইলো এবার লাস্টবারে যে টুর্নামেন্টটা গেল? নড়াইলে যে হ্যাঁ, প্রথমবারের মতো। ডেফিনেটলি এটা আসলে ব্যাপক সাড়া জেগেছে। করোনার মধ্যে তখন করোনাটা একটু কম ছিল, হ্যাঁ, তো তারপরে করোনার প্রথম দফার ব্রেকআপের পরই হচ্ছে হ্যাঁ, টুর্নামেন্টের আয়োজনগুলো মাশরাফি একক নেতৃত্বে হ্যাঁ। কোথায় ব্যাপক সাড়া। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় মানে নড়াইলের ইতিহাসে ফার্স্ট সবচেয়ে বড় টুর্নামেন্ট। একেবারে ফার্স্ট। নড়াইলে আসলে ছোট স্টেডিয়াম আমাদের, 3-4টে গ্যালারি আছে, রাউন্ড গ্যালারি না। গ্যালারি তো দূরের কথা, মানে বসার দাঁড়ানোর জায়গা ছিল না মানুষের, এত পরিমাণে দর্শক। এবং খেলাটাও ভালো হয়েছে, আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার গিয়েছে। তো তরুণদের অনেক বেশি উৎসাহিত করা একবারে মানে তাদেরকে উৎসাহ করার যত রকম জায়গা ছিল মাশরাফি তার নিজের তরফ থেকে বলছে। আমি নিজেও গিয়েছিলাম, আমি নিজেও খেলায় আমি ভেতরে ছিলাম। তো আসলে শুধু নড়াইলের মানুষ বলে না, আমি মনে করি যে এটা সারা বাংলাদেশের একটা উদাহরণ হয়েছে যে না, এরকম আয়োজন করা যায়। শুধু মাশরাফি কেন, যাদের সামর্থ্য আছে তারা, সেটা এই ক্রিকেটাররাই যারা অবসরে আছে, যারা বর্তমানে আছে, তাদের নিজ নিজ জেলায় যদি এই ধরনের ক্রিকেটের আয়োজন করে, আমার মনে হয় জুনিয়রেরা ইন্সপায়ার্ড হবে। আমরা আপনার কাছে আবার আসবো, তার আগে একটু পরবর্তী সংবাদগুলো দেখে আসি। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করলেন বসুন্ধরা কিংস। শুক্রবার উত্তর বরিধারাকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। এ জয়ে 13 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল বর্তমান চ্যাম্পিয়নরা। কিংসের দাপুটের জয়ের গল্প শোনাচ্ছেন হ্যাপি শারমিন। প্রিমিয়ার লিগের প্রথম পর্বের মতোই প্রায় 2 মাস পর মাঠে ফিরে সেই বারিধারাকে এবার বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় পর্ব শুরু করলো বসুন্ধরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চেনা ছন্দেই দেখা গেছে কিংসদের। ব্রাজিলিয়ান জনাথন, রবিনিও আর আর্জেন্টাইন অস্কারের রসরে শুরুতে আধিপত্য বিস্তার বসুন্ধরার। খেলার শুরুতে 3 মিনিটে লিড নেয় ব্রুঞ্জ শিশুরা। খালিদের থ্রো ইন থেকে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন ফরওয়ার্ড অস্কার বেসারা। 11 মিনিটে রবসনের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন জনাথন। 34 মিনিটে বারিধারার জালে আবারও গোল করেন চ্যাম্পিয়নরা। জনাথনের ক্যাটব্যাক থেকে লক্ষ্যভেদ করেন রবিনিও। যদিও 4 মিনিটের পরে প্রতিপক্ষের ক্রসবার কাঁপিয়ে তোলে কাজী তারিক। 3 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতির পরও গোল বন্যা বয়ে দেয় ব্রুঞ্জের দল। 55 মিনিটে জনাথন ও 63 মিনিটে অস্কার বেসারার গোলে 5-0 এগিয়ে যায় কিংস। আর খেলার শেষ দিকে যোগ করার সময় স্পট কিক থেকে নিজেদের দ্বিতীয় গোল করেন রবিনিও। মোট 14 গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন ব্রাজিলিয়ানরা। হ্যাপি শারমিন, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। দর্শক, কথা বলবো আমাদের গেস্টের সঙ্গে। পলাশ ভাই, আপনার সংগঠক হিসেবে আপনার ফিউচার পরিকল্পনা কি? ফিউচার পরিকল্পনা আসলে ওইভাবে এখনো আমরা করতে পারি না, আমরা জাস্ট শুরু করেছি আর কি। তো দেখি মাশরাফি টার্গেট পয়েন্ট নিয়ে রেখেছেন কিনা, যদি আপনি মাশরাফির সঙ্গে কাজ করছেন? হ্যাঁ, মাশরাফির একটাই কথা যে আমার একটা ক্রিকেট কোচিং স্কুল থাকবে, সেই স্কুলটা করা পর্যন্ত আমাদের টার্গেট। অলরেডি কিন্তু আমাদের সাকিব আল হাসান একটা অলরেডি করে ফেলেছেন, আপনি জানেন। হ্যাঁ, হিউজ ইনভেস্টমেন্ট করে এবং মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোচিং স্কুল করেছে, এবং যেটা খুব ভালো চলছে এবং ভালো, যেটা বাংলাদেশের জন্য ভালো। আমাদের পরিকল্পনা এটা একটা স্কুল করা, সেই স্কুলটা যদি করতে পারি আমরা, কমপ্লিট স্কুল জায়গা, একেবারে কমপ্লিট স্কুল হবে, যেখান থেকে আমরা একটা লেভেল পর্যন্ত ছেড়ে দেবো, তারপরে তারা যাদের কোয়ালিটি নিয়ে বেড়ে যাবে। এটা মূলত পরিকল্পনা এটাই। আর শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা অনুষ্ঠান শেষ দিকে আছি, যে আসলে আমরা আমাদের এই CNN বাংলা স্পোর্টস দেখতে দেখতে প্রায় 100 পর্বের কাছে চলে আসছি। আমরা অলরেডি 99 পর্ব শেষ হয়ে গেছে। তো
তো আমরা এখন কাউন্টডাউনে চলতেছি, তো আপনি যদি অনেক প্রোগ্রাম, অনেক অনলাইন ভার্সন চলতেছে, তো আপনার আসলে যদি আপনি সিএনএন বাংলা দেখেছেন এর আগেও, আপনার কাছে আমাদের শো সম্পর্কিত জানতে চাই যে আমাদের শোটা আসলে কোন কোন জায়গা থেকে ডেভেলপ করতে পারি আমরা অন্যান্য চ্যানেলের সঙ্গে কাউন্টার দিয়ে, প্লাস হচ্ছে যে মানগত দিক থেকে আমরা আসলে কেমন করছি, আপনার কাছে কি মনে হয় স্পোর্টস সম্পর্কে আমাদের এই শোটা সম্পর্কে? আমরা এই শোটা সম্পর্কে যদি বলি, আসলে আপনাদের জানার অনেক কিছু আছে। এই শোটা যারা দেখবে, আমি মনে করি তারা ক্রিকেট সম্পর্কে না, শুধু সারা ওয়ার্ল্ডের সমস্ত খেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। তো যেভাবে হচ্ছে আসলে আমি মনে করি বেটার। অন্যান্য অনেক চ্যানেলের সাথে আমি কম্পেয়ার করে দেখেছি, আমি মনে করি যে কোনো অংশে আপনারা কম যাচ্ছেন না। আশা করি এইভাবে চলতে থাকলে আরো ভালো করবেন, এটাই আমার বিশ্বাস। পলাশ ভাই, আপনার প্রতি অনেক শুভকামনা রইল, আপনাদের পরবর্তী স্বপ্ন সার্থক হোক আমরা সেই কামনা করছি, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আসলে আপনার সঙ্গে শেষ করবো। কাজ আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা। সিএনএন বাংলাকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। এখানে দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক রাঙালেন কোত দিভোয়ার ক্রিস্টিয়ানো কোয়াকো। বেলজিয়ামের বিখ্যাত দল অ্যান্ডারলেক্টের একাডেমিতে বড় হয়ে ওঠা এই ফরওয়ার্ডের জোড়া গোলে ভর করে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীকে রুখে দিল পুলিশ এফসি ক্লাব। শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলের ফেরার দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। ম্যাচের শুরু থেকে বেশ কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আবাহনী। 34 মিনিটে জোয়েল রানা শটে আবাহনী এগিয়ে যায়, কিন্তু এর 7 মিনিট পর অর্থাৎ খেলার 41তম মিনিটে সমতায় ফেরে পুলিশ। আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়া ফরওয়ার্ড সানডে চিজোবা। তবে 60 মিনিটে ডিবক্সের ভেতরে 4 ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল করে দলকে সমতায় ফেরেন কোয়াকো। শেষ পর্যন্ত আর গোল না হয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু দলকে। রোজা রেখে দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে গিয়ে আমরা অনেকেই হাঁপিয়ে উঠি, অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ইউরোপা লিগে সবশেষ খেলায় দলের হয়ে রোজা রেখেই 90 মিনিট খেলেছেন। ম্যাচ চলাকালীন সময় মাগরিবের আজান দিলে মাঠে বসে পানি খেয়ে ইফতার করেন পগবা। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গেল সপ্তাহের শেষ দিন ইটালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে পুরো 90 মিনিট খেলেই নয়, বরং তারকার করা একটি গোলে তার দলটি ম্যাচটি জিতে নেয় 6-2 গোলের বড় ব্যবধানে। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে। সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নেই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকাল 10:30 মিনিটে টি স্পোর্টস গাজী টিভি সনি 6 থেকে সরাসরি দেখানো হচ্ছে। আইপিএল। মুম্বাই বনাম চেন্নাইয়ের খেলাটি রাত 8টায় গাজী টিভি ও স্টার স্পোর্টস 1 থেকে সরাসরি দেখানো হবে। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। মোহামেডান বনাম আরামবাগের খেলাটি বিকেল 4টায় টি স্পোর্টস থেকে সরাসরি প্রচার করা হবে। রহমতগঞ্জ বনাম সায়েন্স স্পোর্টিং এর খেলাটি সন্ধ্যা 7টায় টি স্পোর্টস থেকে সরাসরি দেখানো হবে। চট্টগ্রাম আবাহনী বনাম শেখ জামালের খেলাটি রাত 9টায় একই চ্যানেল অর্থাৎ টি স্পোর্টস থেকে সরাসরি প্রচার করা হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ। ব্রাইটন বনাম লিডসের খেলাটি রাত 8টায় টি স্পোর্টস ডিজিটাল থেকে সরাসরি দেখানো হবে। চেলসি বনাম ফুলহামের খেলাটি রাত 10:30 মিনিটে টি স্পোর্টস ডিজিটাল থেকে সরাসরি প্রচার করা হবে। এভারটন বনাম অ্যাস্টন ভিলার খেলাটি রাত 1টায় টি স্পোর্টস ডিজিটাল থেকে সরাসরি দেখানো হবে। ক্রিস্টাল প্যালেস বনাম ম্যানচেস্টার সিটির খেলাটি বিকেল 5:30 মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট 2 থেকে সরাসরি প্রচার করা হবে। স্প্যানিশ লা লিগা। এলচে বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটি রাত 8:15 মিনিটে ফেসবুক থেকে সরাসরি দেখানো হবে। রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার খেলাটি রাত 1টায় ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার শিরোনামগুলোর দিকে আরো একবার চোখ বুলিয়ে নেওয়া যায়। আইসিসির দেয়া 8 বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও কোচ হিথ স্ট্রিক। উত্তর বারিধারাকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু করল বসুন্ধরা কিংস। করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহের জন্য 1 কোটি রুপি দিয়ে সহায়তা করলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার।
চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আগামী পর্ব নিয়ে নিশ্চিত ফিরবো। আর তাই আজকের মতো আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার চলমান পরিস্থিতিতে লকডাউন মেনে নিজ গৃহে অবস্থান করুন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে অবশ্যই CNN বাংলার সাথে থাকুন।